500.903 ml, 500.903 ml, যেখানে নর্মাল দরকার 30 ml। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো গিয়ে থাইরয়েড নিয়ে। আসলে আমার প্রেগনেন্সি অবস্থায় থাইরয়েডের সমস্যাটা ধরা পড়ছিল, আর এই বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে এসেছি। যেমন ধরেন থাইরয়েড শুরু থেকে এই প্রেগনেন্সি শেষ অবধি পর্যন্ত থাইরয়েডের জন্য আমার কি কি করা লাগছে, আর ডক্টরের যে পরামর্শগুলো কি কি ছিল, কি কি সমস্যা ফিল করছি, তারপর কতবার পরীক্ষা করানো হয়েছে, কীরকমের কি ওষুধ সেবন করা লাগছে, ইত্যাদি বিষয় থাইরয়েডের বিভিন্ন বিষয় আমি শেয়ার করতে এসেছি। যদিও আমি কোনো বিশেষজ্ঞ না, কিন্তু আমি দেখা যায় আমি একজন রোগী। তো আমি থাইরয়েড নিয়ে কি কি ঝামেলায় পড়ছি বা কি কি সমস্যায় পড়ছি, আর এই থাইরয়েড থেকে কিভাবে উদ্ধার হয়ে এসেছি, এগুলো সব আপনাদের মাঝে আর কি আমি শেয়ার করতে এসেছি। দেখা যায় আপনারাও এ থেকে কিছু একটা শিখলেন। আর আপনারা সবাই জানেন যে প্রেগনেন্সির সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিভিন্ন হরমোন চেঞ্জ হয়ে থাকে। এটা প্রতিটি মানুষের ক্ষেত্রেই বিভিন্ন সমস্যা দেখা দেয়, পর ওই সমস্যাগুলো আমাদের আসলে ফলো আপ করতে হয়। তো এটাও কিন্তু তবে এই থাইরয়েড যে শুধু প্রেগনেন্সির সময় দেখা যায় এমনটা কিন্তু না। থাইরয়েড কিন্তু থাইরয়েডের সমস্যাটা আপনার যে কোনো সময় দেখা দিতে পারে, আর এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। তবে দেখা যায় মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু মনে হয় বেশি টাইপেরই হয়। আর প্রেগনেন্সির সময় তো সব ধরনের হরমোনই ওঠানামা করে। তো এ বিষয়ে আমি আসলে কি কি সমস্যা ফিল করছিলাম, কি কি সম্পূর্ণ বিষয়টাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তবে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এই থাইরয়েডের যে কি কি সমস্যাগুলো থাকে, অবশ্য এগুলো আমি পরের পার্টে দেব। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একদমই নতুন, আপনারা আমার পাশে থাকবেন। সব কিছু দেখা যায় একটা ভিডিও তো বলা যায় না। তো আজকে আমি কিছু কিছু থাইরয়েডের বিষয় নিয়ে কথা বলবো, আর আমি রিপোর্টগুলো আপনাদের দেখিয়ে দেব, আর মেডিসিন কী কী খাইছে ওগুলো দেখিয়ে দেব। আর থাইরয়েডের যে কী কী সমস্যা হয় এটা আমি আপনাদের পরের ভিডিওতে দেব। যেহেতু সব কিছু যদি আমি একটা ভিডিওতে বলি তাহলে দেখা যায় ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে, আপনাদের দেখতেও বোরিং লাগবে। তো চলুন আমরা রিপোর্টগুলো দেখি আর আপনাদের সাথে কথা বলি। তো গাইস, আমি যখন সর্বপ্রথম বাসায় বসে কিট পরীক্ষার মাধ্যমে জানতে পারি আমি আল্লাহর রহমতে প্রেগনেন্ট হয়েছি, তখন আমি হসপিটালে যাই। আর হসপিটালে যাওয়ার পর আমার বিভিন্ন ধরনের টেস্ট দেওয়া হয়। যেহেতু আমার ওয়েটটা অনেকটাই বেশি ছিল, তার জন্য আমাকে অনেক অনেক ধরনের হরমোন টেস্ট দেয়, বিভিন্ন ধরনের পরীক্ষা আমারে দেয়। তখনই আমার সর্বপ্রথম আমি জানতে পারি যে আমার থাইরয়েডের সমস্যা আছে। আর বিশেষ করে এই থাইরয়েডের সমস্যাগুলো আপনার দেখা যায় বংশগতভাবে হতে পারে। আপনার মা, খালা, চাচা এরকমের দেখা যায় বংশগতভাবেই নাকি বেশিরভাগ ছড়ানো হয় এই থাইরয়েডের সমস্যাটা। যাই হোক, আমার জানা মতে আমি জানি না আমার বংশগত কারো ভিতরে এই সমস্যাটা আছে কি না, আমি জানি না এখন পর্যন্ত, হয়তো বা থাকতেও পারে। কিন্তু আমার নিজের ক্ষেত্রে এই সমস্যাটা ধরা পড়ছে। তখন দেখেন আমার যখন এই যে এন্টি থাইরয়েড এবি টিপিও এতটা পরিমাণে ছিল, 500.903 ml, 500.903 ml, যেখানে নর্মাল দরকার 30 ml, সেখানে আমার এতটা পরিমাণে ছিল। ডক্টর দেখে নিজেই অবাক হয়ে গেছে, বলছে আপনার তো কপাল ভালো যে আপনি আল্লাহর রহমতে প্রেগনেন্ট হতে পারছেন। আসলে এরকমের থাইরয়েডের সমস্যা নিয়ে তো বাবু কনসেপ্ট হয় না, কিন্তু আপনার কিভাবে হয়েছে এটা একমাত্র আপনার
আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, তাই হয়েছে, সম্ভব হয়েছে। কিন্তু এখন আপনার অনেক থাকতে হবে, বিশেষ করে আপনার এই দেখা যায় বেবিটা যাতে মিসক্যারেজ না হয়ে যায়। থাইরয়েডের সমস্যাটা এতটা খারাপ প্রেগনেন্সির সময় যে এই থাইরয়েড থাকলে তো বেবি কনসেপ্ট করেই না, যেখানে আপনার করেছে তাও কিন্তু অনেক অনেক বেশি আপনার লেভেল ছিল। তখন ডক্টর বলছে আমারে যে তারপর আমারে এক গাদা ঔষধ দিয়েছে যে এগুলো আপনার খেতে হবে, বিভিন্ন ধরনের ঔষধ দিয়েছে যাতে আমার মিসক্যারেজ না হয়ে যায়, বাবুটা নষ্ট না হয়ে যায়, সে তার জন্য। তারপর আমার কি করলো, 25 ml আমাকে থাইরয়েডের ঔষধ দিল। আমার মেয়ে এখান থেকে এটা তুলে ফেলছে, এটা 25 ছিল, এটা থাইরক্স। এটা এই ওষুধটা দিয়েছে, যদিও ওই আমি রেগুলার মানে দৈনিক একটা করে মানে খাইতে বলছে এই ওষুধ থাইরক্স। এটার নাম হচ্ছে থাইরক্স, 25 পাওয়ারের ছিল এটা দেশে নিয়মতি যে প্রতিদিন খেতে হবে খালি পেটে সকালবেলা, প্রতিদিন, একদিনও মিস করা যাবে না। আর রেগুলার এটা চেক আপে থাকতে হবে, ডক্টর আমাকে বলে দিয়েছে। তারপরে এই যে হরমোন টেস্টের এটাও থাইরয়েডের হরমোন, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এই যে যেখানে নর্মাল থাকতে হবে 0.250, আর সেখানে আমার 4.273, মানে আমার সবগুলোই ওভার ছিল। তারপর আমার এই যে প্রথম যে পরীক্ষাটা করানো হয়েছিল, ডেটটা ছিল 11/11/2024, 11/11/2024। তারপরে আমি রেগুলার ওষুধ খেতে থাকি। তারপরে আমি আবার সমস্যা ফিল করি, মূলত এই সমস্যাগুলো আমি থাইরয়েডের কারণেই ফিল করছি। আর কি সমস্যাগুলো ফিল করছি ওগুলো এখন বলা যাবে না, কারণ অনেক ধরনের সমস্যা ফিল করতাম, ওগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের কাছে দেব, আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। তারপর সমস্যার কারণে যখন আমি হসপিটালে যাই আবার, এটা কত তারিখ, 4/4/25, 4/4/25 তারিখে যখন আমি যাই, তখন আবার আমাকে এই যে থাইরয়েডের মানে আমার মেন সমস্যাটাই ছিল থাইরয়েড, এই থাইরয়েডের পরীক্ষাটা আবার করানো হয়। তখন আমার লেভেল ছিল 5.20, যেখানে আমার নর্মাল থাকতে হবে 0.4, তো সেখানেও কিন্তু আমার প্রচুর পরিমাণে ছিল। তারপর আমাকে ডক্টর কি করলো, তারপরে যে এটা FT4, এখানেও কিন্তু 21.58 ছিল, যেখানে নর্মাল থাকতে হবে 12.00। তারপর কি করলো ডক্টর, আমাকে ওষুধের পাওয়ার বাড়িয়ে দিল, যে আপনি এতটা পরিমাণ আছে, আরও শেষের দিকে দেখা যায় মানে কমা তো দূরের কথা, বাড়তেছে আরও, যত আমার প্রেগনেন্সি লেভেল বাড়তেছে তো আমার থাইরয়েডের লেভেলও বাড়তেছে। তারপর কি বললো তারা, আমাকে 75 মানে 25 থেকে আমাকে 75 খেতে বলছে, 75। তারপর আমি কি করলো, এই যে 50 পরের ওষুধ নিলাম, এই যে 50 থাইরক্স 50 খেতাম একটা, আর এই 25 খেতাম একটা, 75 পর আমি খেতাম। যে আপনি রেগুলার খাবেন বলতেছে, আপনি রেগুলার খেতে হবে, এটা আপনার কমছে না, ঠিক আছে। তারপরে আমি এই 75 আবার রেগুলার করতেছি। তারপর আবার যখন হসপিটালে যাওয়া হয়, এই যে এটা ডেট হচ্ছে জুন মাসের 10 তারিখ। দেখা যায় আমার বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমি আবারও যাচ্ছি, যে দেখা যায় আমি সিজার করাবো বলে। তারপর আমি চেয়েছি যে জুন মাসের 20 তারিখ, যেহেতু জুলাই মাসের 4 তারিখ আমার ডেট ছিল, আর জুন মাসের 20 তারিখে আমি সিজার করতে চাইছিলাম, কিন্তু এটা কিন্তু দ্বিতীয় সিজার। আর কিন্তু তারা তখন দেখে যে না, আমার মানে পরিস্থিতিটা অতটা ভালো না, অত দূর আমি যেতে পারবো না। তারপর ডক্টর বলেছে যে আপনি যদি পারেন যেতে, তাও আপনি যেতে পারেন, কিন্তু দেখি যে না, আমি পারছি না। আর বাবুর ওয়েটটাও মোটামুটি বেশি হয়ে গিয়েছিলো, যেটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল। তো তখন আবার এই যে জুনের 10 তারিখ আবার পরীক্ষা করানো হয় থাইরয়েডের। তারপর এই যে 0.74, হ্যাঁ 0.74 ছিল, যেখানে আমার নর্মাল থাকতে হবে 4,
এটার হিসাবটা আমি তেমন একটা বুঝতে পারতেছি না, জানি না। তারপর কি করলো, তারপর আমাকে ডেট দিয়ে দিল সিজারের, যে 17 তারিখে আপনি আসবেন। তারপর আমি 17 তারিখ আবার হসপিটালে সিজারের জন্য যাই। তো আমার সিজার কিন্তু 17 তারিখ সিজার হয়, আর এই পরীক্ষাটা কিন্তু আমার করা হয়েছে 10 তারিখে। তারপর সিজার করানো 17 তারিখ যখন সিজার হয়, সিজারের পর আবার 17, 18, 19 তারিখ আমার আবারও থাইরয়েডের পরীক্ষাটা দেয়। সিজারের একদিন পরে আমার আবার থাইরয়েডের পরীক্ষাটা দেয়। তো আমি যেদিনকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যেদিনকে আমার সিজার হয়েছে ওদিনকে আমি থাইরয়েডের ওষুধ খাইছিলাম না, কেমন জানি আমার ভয় কাজ করছিল, মানে আমার কোনো কিছু ভালো লাগছে না। যেহেতু দ্বিতীয় সিজার ছিল, আমার এতটা ভয় কাজ করছিল যা বলার মতো না। প্রথম সন্তান আছে, জানেনই তো আপনারা। তো মনে করেন আমি ভয় খাইনি। তারপর আমি যখন যাই তখন আমাকে সিজারে নেওয়ার সর্বপ্রথম আগেই যখন আমার কাছে ডক্টর জানতে চাইছিল যে আমি থাইরয়েডের ওষুধ সকালে আজকে খেয়েছি কি না, তখন আমি বলছি না। তখন আমাকে তারা থাইরয়েডের ওষুধ মানে খাওয়ায় তারপর আমাকে কিন্তু সিজারের ভিতরে ঢুকাইছে, যে এতটা পরিমাণে খারাপ এই হরমোনটা। আসলে যদিও এটা সবার ক্ষেত্রে ধরা পড়ে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের ধরা পড়ে, থাইরয়েড ধরা পড়ে, ডায়াবেটিস ধরা পড়ে, আরও বিভিন্ন ধরনের সমস্যা ধরা পড়ে। তো থাইরয়েডটা আসলে অনেক একটা খারাপ একটা জিনিস, যে বিশেষ করে প্রেগনেন্সির সময়। আর এই থাইরয়েডের সমস্যাটা থাকলে কিন্তু বেবিদের অনেক সমস্যা হয়। এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব। ওই ভিডিওতে আমি থাইরয়েডের কী সমস্যা আমার দেখা গেছে, বা এই থাইরয়েডের জন্য আমার বাবুর কী সমস্যা হতে পারতো, এগুলো সব আমি দ্বিতীয় ভিডিওতে বলবো। তারপর দেখেন, সিজারের পর যখন একদিন পর যখন আবার এই থাইরয়েডের পরীক্ষাটা করানো হয়, তখন আবার 2.4 ml ছিল, যেখানে আমার নর্মাল থাকার কথা 0.4। তো আমার কিন্তু থাইরয়েডের ওষুধ এরকম কতগুলো পরীক্ষা, কয়বার পরীক্ষা, 4-5 বার আমার এই পরীক্ষার উপরে থাকা লাগছে। আর এখন পর্যন্ত কিন্তু আমি থাইরয়েডের ওষুধ সেবন করতেছি। তারপর আমাকে বলছে 2 মাস পর আবার গিয়ে তারপর আবার থাইরয়েডের পরীক্ষাটা মানে করতে। তো আর এভাবে আমাকে খেতে বলছে। তো বলছে যে তারপর সিজারের পর যখন আমি 7 দিন পর যখন যাই আমার সি সেকশন মানে ডক্টরকে দেখানোর জন্য, তখন যখন এই থাইরয়েডের রেজাল্টটা দেখে, তখন বলছে যে একটু কমিয়ে খেতে। তো আমি আবার 25 করে খেতেছি। তারপর আমি কেমন জানি একটু সমস্যা ফিল করতেছি। তারপর আমি আবার 50 করে এটা খেতেছি। তারপর দেখি আমি আবার যাব থাইরয়েডের সব পরীক্ষাটা করানোর জন্য, আপনাদের মাঝে ওটাও শেয়ার করব। আর এই থাইরয়েডের জন্য কি সমস্যাগুলো দেখা দিচ্ছে আমার, আর মানে সমস্যার কারণগুলো কি হতে পারে, সবগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। আর এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার নতুন চ্যানেল। আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, টাটা, বাই বাই।